আমার আলাদিন, লিখেছেন জাবেন ফুরকানি। পর্ব ৭। অরণ্য, আমার ভীষণ পেট ব্যথা করছে। আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মানে কি? আমি আজ ১ সপ্তাহ পর বাসায় ফিরলাম, আর তুমি ঘুমিয়ে যাবে? নো নো, আই নিড মাই ওয়াইফ টু নাইট। অরণ্য বোঝার চেষ্টা করুন। আজ না, আমার ফুড পয়জনিং হয়েছে। মাত্রই ওষুধ খেয়েছি। কালকে, হ্যাঁ। ইরম ঘুরে বেডরুমের দিকে হাঁটা দিল। অরণ্য কিছুই বলল না, খানিকটা অবাকই হলো সে। যাক, তবে তার শরীর খারাপের প্রতি একটু হলেও সহমর্মিতা পুরুষটির আছে। তবে বেডরুমের ভেতর পা দিতে না দিতেই কোমরে হাত জড়িয়ে রীতিমতো শূন্যে তুলে ফেললো কেউ। ভয়ে হালকা চিৎকার করে সে মাথা ঘুরিয়ে দেখলো অরণ্যকে। হেঁটে গিয়ে অরণ্য তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল পেছনের ওপর। দ্রুত পায়ে নিজের পরনের টি শার্ট টেনে মাথার উপর দিয়ে খুলে মেঝেতে ছুঁড়ে ফেললো। ইরম উঠে বসার সুযোগ অব্দি পেল না। অরণ্য হামাগুড়ি দিয়ে তার উপরে উঠে এসে তার পোশাকে চেন টেনে খুলতে খুলতে অধৈর্য গলায় বলল, একদম বাহানা দিবি না। তুই জানিস না তোকে আমার কত প্রয়োজন। ১ সপ্তাহের ক্ষুধার্ত পশুকে বলিস আরো একটা দিন অপেক্ষা করতে। নিজের শরীরকে সামনে সুস্থ রাখতে পারিসনি, তোর দোষ। অপেক্ষা একটা মিনিটও হবে না, একটা সেকেন্ডও হবে না। অরণ্য অরণ্যর বুকে হাত দিয়ে ঠেকাতে চাইলেও লাভ হলো না। ইরমের ২ হাত শক্তভাবে ধরে বিছানার সঙ্গে জাপটে ধরে অরণ্য মুহূর্তেই নিজের ঠোঁট বসিয়ে দিল তার ঘাড়ে। ছটফট করলো ইরম, অসহায় হয়ে আর্জি জানালো, না না প্লিজ, শেট দ্য ফাক আপ অ্যান্ড টেক ইট। অতীতের ঘটনাটি মনে করতে চায়নি ইরম, কখনোই না। অথচ স্বয়ংক্রিয়ভাবে তার মস্তিষ্কের রাজত্ব দখল করে নিল অতীতের স্মৃতিরা, ভয়েরা, কষ্টরা। কেঁপে কেঁপে উঠল ইরম। সাইমন তার বদ্ধ ২ চোখের পাতায় চুমু ছুঁয়ে ঠোঁটের কাছে এসে থেমেছে। ছেলেটার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ইরমকে। দাঁতে নিজের ঠোঁট কামড়ে ধরল সে। উচিত হবে না। নিজেকে নিয়ন্ত্রণের বহু চেষ্টা করলো, শেষমেশ সম্ভবপর হলো না। সাইমন যে মুহূর্তে তার ঠোঁটের কাছে এগিয়ে গেল, ঠিক অমন সময় তার ঠোঁট গলে অস্ফুট আওয়াজটি বেরিয়ে এলো, না। জমে গেল সাইমন, চোখ পিটপিট করলো। অদ্ভুত একটা ঘোরের মধ্য থেকে বেরিয়েছে যেন মাত্রই। সামান্য একটু দূরে সরে ইরামের মুখটা দেখলো। তার হাতের আঁচলে রীতিমতো কাঁপছে রমণী। সাইমন জানে না তার বুকের ভেতর কেন ভাঙচুর হলো। মৃদু গলায় শুধালো, নো। ঝট করে চোখ মিলে তাকালো ইরম। তার চোখের মাঝে বিন্দু বিন্দু অশ্রুফোঁটা জমতে দেখা গেল। সাইমন অপলক চেয়ে রইল। ইরামের তরফ থেকে আর উত্তর এলো না, বাধাও এলো না। দীর্ঘ একটা প্রশ্বাস টেনে বুকে অক্সিজেন ভর্তি করে নিল সাইমন। নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করার প্রচেষ্টা যেন। তার বৃদ্ধাঙ্গুল অতি যত্ন নিয়ে ইরামের চোখের কোণ মুছে ফেলল। তারপরে ঝুঁকে এলো সে। স্ত্রীর কপালে সর্বশেষ একটা আলতো চুমু এঁকে ফেস শেষ করে বলল, ওকে। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো সাইমন। ইরম বুঝে এতক্ষণে নিজের বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা ফেলতে পারলো। অবাক নয়নে দেখে গেল সে সাইমনকে। তার স্বামী উল্টো ঘুরে বাড়ির ভেতরে চলে গেল। অথচ ইরম তখনও ঠায় দাঁড়িয়ে চেয়ে রইল তার পথপানে। জিমনেশিয়ামে এই সময়টায় মানুষ কম থাকে। সাইমন ট্রেনের টাস্কগুলো শেষ করে এখন ট্রেডমিলের সামনে এসেছে। গত ১০ মিনিট যাবৎ একটানা দৌড়ে যাচ্ছে সে। কানে হেডফোন গোজা, তাতে পাচ্ছে তার নিজেরই রিমিক্স করে নতুন একটা ট্র্যাক, যেটা ২ দিন বাদে আসন্ন শোতে ব্যবহার করবে। ঘেমে গিয়েছে সে সম্পূর্ণ, যেন গোসল করেছে। তাই টি শার্টটা খুলে আবারও দৌড়াতে লাগলো উদম শরীরে। এটা শুধুমাত্র ম্যান্স জিম, তাই বিশেষ কোনো ঝামেলার বেলাই নেই। আলোর সংস্পর্শে আসতেই তার ত্বক জুড়ে থাকা ঘামের ফোঁটাগুলো চিকচিক করে উঠল। প্রশস্ত বুক এবং তাতে শক্তিশালী মাংসপেশি দৌড়ানোর সঙ্গে সঙ্গে বিকশিত আবার সংকুচিত হতে লাগলো। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে সন্তুষ্ট ভঙ্গিতে হাসল সাইমন। এমনি এমনি পরিশ্রম করা হচ্ছে না। তবে পাশে রাখা ফোনে একটি কল আসতেই দৌড় থামিয়ে হাঁটতে হাঁটতে ফোনটা কানে তুলে নিল সাইমন। অনুরাগ কল করেছে। হ্যাঁ বল। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল সাইমন। অনুরাগ ভনিত করল না। আবির মিজানরা এসেছে, দেখা করতে বলছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল সাইমন। তার চেহারায় একটা আধার ভর করল। পরক্ষণেই আবার সেই ভাব দূর করে হাঁটা জারি রেখে সে বলল, আচ্ছা কোথায়? স্কুলের পেছনের বট গাছটার নিচে, ১ ঘন্টা বাদে। ঠিক আছে, আমি আসছি। ইউ শিওর? দেখা হচ্ছে, রাখছি। ফোনটা কেটে দিল সাইমন। ট্রেডমিল বন্ধ করে প্রায় মিনিট খানেক রেলিং ধরে মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল। তারপর তোয়ালে তুলে যেমন বাথরুমে চলে গেল। সেখান থেকে ফ্রেশ হয়ে নতুন এক সেট পোশাক পরে তারপর বাইরে চলে এলো। স্কুলের দিকটায় যাওয়া হয় না তার বহুদিন।
বোধহয় গত বছর শেষ গিয়েছিল, তাও কিছু মিনিটের জন্য হেঁটে বেরিয়ে গেছে। এই দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের মনে নিজেদের ছোটবেলার স্কুল একটা আলাদা জায়গা দখল করে রাখে। সাইবানও সেই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে স্কুলের স্মৃতিগুলো মিশ্র। এখানেই কলেজ শেষ করেছে, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি। আবির, মিজান দুজনেই তার একেবারে ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 3 থেকে বন্ধুত্ব। তারা, সাইবান এবং অনুরাগ ছিল পুরো স্কুল থেকে কলেজ অবধি দাপিয়ে বেরোনো সবচেয়ে জনপ্রিয় বন্ধুদের গ্রুপ। যেমন তুখর মেধা, তেমনি অংশগ্রহণ নাচ, গান, বিতর্ক সহ সব ধরনের ক্ষেত্রে। যে স্যাররা ক্লাসে বসে হাসি হাসি করার কারণে কান ধরে দাঁড় করিয়ে রাখতো, তারাই আবার আড়ালে প্রশংসা করে বেড়াতো। অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, অমুক বুয়েটে চান্স পাবে, ইত্যাদি ইত্যাদি। সাইবানের ক্ষেত্রে এমন ধারণা প্রচলিত ছিল। তার মা ডক্টর, চোখ বুঝে সাইবান ঢাকা মেডিকেলে চান্স পাবে, এটা সবাই বলতে পারতো। আর কেউ না হোক, সাইবান টিকবেই টিকবে। অথচ সাইবান টিকলো না, ডক্টর হতে পারলো না। মাথা ঝাঁকালো সাইবান, আশেপাশে তাকিয়ে দেখলো কখন যেন স্কুলের কাছে পৌঁছে গেছে। বটগাছটা নজরে আসছে। দেয়াল ঘুরে যেতেই শান বাঁধানো গাছের নিচে নিজের ছোটবেলার অবিচ্ছেদ্য প্রাণগুলোকে দেখতে পেয়ে কেমন যেন লাগলো বুকের মাঝে। এগিয়ে গেল সাইবান। অনুরাগ চলে এসেছে, নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে হাসি মুখে। আবির হাঁটুর ওপর হাঁটু তুলে ঝাঁকাতে ঝাঁকাতে বাদাম ভাজা খাচ্ছে। মিজানও তার পাশেই বসে আছে। দুটো ছেলের বেশভূষায় অসাধারণ পরিবর্তন এসেছে। সেই ছন্ন ছেলের কিশোর নেই কেউই। আবির ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, বেল্ট দিয়ে সুন্দরভাবে ইন করা। নিজের রাখা ব্যাগ থেকে সাদা অ্যাপ্রনের একটা অংশ বেরিয়ে এসে যেন কটূক্তি করছে সাইবানকে। যে স্বপ্নটা সে ছুঁয়ে দেখতে পারেনি, সেই স্বপ্নের জীবনটাই যাপন করছে আবির। সারা দেশে মেডিকেলে তৃতীয় হয়েছিল, এখন ঢাকা মেডিকেল তার ঠিকানা। অপরদিকে মিজান এখন সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে বেরিয়েছে, বিসিএস দিচ্ছে, সরকারি চাকরি নিশ্চিত প্রায়। জীবনের সকলেই সেটেল, এমনকি অনুরাগও। সাইবান এগিয়ে আসতেই আবেগ ঘুরে তাকালো। হেই ব্রো, লং টাইম নো নিউজ। মৃদু হেসে দুই বন্ধুকে আলিঙ্গন করলো সাইবান। তারপর বটগাছের নিচে পা ঝুলে বসে পড়ল। উত্তেজিত কণ্ঠে মিজান বলে উঠল, তুই নাকি বিয়ে করেছিস? ও, নিউজ ট্রাভেলস ফাস্ট। খিলখিল করে হাসলো সাইবান। আবির হাস্যরসাত্মক কণ্ঠে বলল, খবর শুনে আয়াম তো অবাক। আমাকে কে বলেছে জানিস? সূচনা। সূচনা নাকি আবার জেনেছে রাশ্মিকার কাছ থেকে। পুরো ব্যাচের সবাই জেনে গিয়েছে। বাবারে বাবা, এত বড় বড় পোস্টার মানুষজন আমার খবর রাখে? বেশ তো, একেবারে সেলিব্রিটি ফিল পাচ্ছি। মজা করিস না, আমি বিশ্বাসই করতে চাইনি। বিয়ে যেই করুক, সবার আগে সেটা তুই হবি কেউ ধারণাই করতে পারেনি। অনুরাগ পাশে একটা দোকান থেকে সকলের জন্য কোন আইসক্রিম কিনে এনেছে, সেগুলো হাতে হাতে দিয়ে হেলান দিল আবার বাইকে। মন্তব্য করলো, মনে হচ্ছে সাইবান বিয়ে করে ভালো করেছে, অন্তত এই ওসিলায় তোদের মুখ দর্শন তো পাওয়া গেল। হাসলো সকলে। আইসক্রিমে মনোযোগ দিল। মিজান মুখ ঘুরিয়ে একবার আপাতমস্তক দেখলো সাইবানকে। একটা কঙ্কালাকা টি শার্ট, নিচের রিপ জিন্স, হাল ফ্যাশনের সিলভার ব্রেসলেট কবজিতে, ভ্রুতে চিকচিক করেছে পিয়ার্সিং। ক্লাসে ব্যাক বেঞ্চারদের মতন লাগছে পুরো। অথচ সাইবান ছিল ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট বেঞ্চার। সবার মাঝে ভীষণ বেমানান লাগছে তাকে। মিজান মন্তব্য না করে আর থাকতে পারলো না। এখনো নিজে নিজেগিরি করে বেড়াস নাকি? অবস্থা দেখেছিস নিজের, বিয়েও করে নিয়েছিস, সিরিয়াস হবে আর কবে? সাইবান উত্তর করলো না, নীরব হেসে আইসক্রিম মুখে ঢুকিয়ে রাখলো। আবির পাশ থেকে তার উড়োর ওপর হাত রেখে চাপড় দিয়ে বলল, বলে একটা চাকরি বাকরি চেষ্টা কর। প্রাইভেট থেকে পড়েছিস তো কি হয়েছে? আঙ্কেল আন্টির টাকার অভাব? মাস্টার্সটা কর, বিদেশে যা, চাকরির অভাব হবে না, লাইফ সেটেল। কাকে আর কি জ্ঞান দিচ্ছিস? এর উড়নচণ্ডী লাইফ ভালো লাগছে, ভালো থাকতে দে না। বিজন বলতেই অন্যরা চুপ করে থাকতে পারলো না। তোরা এবার থামতে পারিস? এতদিন বাদে দেখা হয়েছে, কোথায় একে অপরের খবর জানবো তা না, একজনকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস। যাকে সাইবানের তো হয়ে গেল, তোর সেনেও শীঘ্রই বাঁচবে শুনছি আবির। মুচকি হাসলো সে। হ্যাঁ রে, আক্ত হয়েছে পারিবারিক ভাবে। আমার মেডিকেল কলেজেরই ব্যাচমেট। ওয়াও, আক্ত হয়ে গিয়েছে, আর ডাকলি না? আমি কাঁদ তুললো। কাউকেই ডাকিনি, মিজান গিয়েছিল শুধু। অনুষ্ঠান করবো পরে, তখন সবাইকে দাওয়াত করবো ভেবে রেখেছি। তুই আর সাইবান গিয়েও বা কি করতি? ডিজে পার্টি তো হচ্ছিল না। আমার ফ্যামিলি ভাই রেস্ট্রিকটিভ আর ধার্মিক, সরি। অনুরাগের মুখটা চুপসে গেল। সে আর চোখে দেখলো সাইবানকে। আইসক্রিম শেষ করে শান্ত হয়ে বসে আছে, অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তোর কথা বল, তোর বউ শুনলাম সিনিয়র, অনেক বেশি।
কেন ভাই, মেয়ের অভাব পড়েছিল নাকি? তিতলি না ফিতলি বলে একটা মেয়ে ছিল না কলেজ গ্যাংয়ে? ওটার কি হয়েছে? ওটাকে ধরতে পারিসনি? মিজানের কথায় স্পষ্ট টিটকারি প্রকাশ পেল। আবির হেসে সায় জানালো, ঠিকই, তোকে অন্তত এমন পজিশনে মানায় না। নিজের মতো কাউকে পেলি না নাকি কেউ মেয়ে দেয়নি? শেষমেশ বিয়ে করলি তো করলি একটা গোল্ড ডিগারকে। এতক্ষণ যাবৎ শান্ত থাকলো, এবারে থাকলো না সাইমন। তের্যকে এসে ঘুরে তাকালো আবিরের দিকে। গোল্ডের ভরি কত জানিস? তাও তো আমার বউ আমাকে ডিক করেছে, তোর কাছে তো ডিক করার মতো কিছু নেই। অপমানে আবিরের মুখটা টকটকে লাল হয়ে উঠল মুহূর্তেই। সাইমন বেপরোয়া, তার কোনো ভ্রুক্ষেপ নেই। লাফিয়ে এসে উঠে দাঁড়ালো, নিজের প্যান্ট ছাড়তে লাগলো। আবির সইতে না পেরে বলে বসলো, আমার বউকে আমি কত ভরি স্বর্ণ দিয়েছি না দিয়েছি সেই হিসাব এখন আমার তোকে দিতে হবে? তুই তো জন্মগত বড়লোক, তুই আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিকে কি বুঝবি? আমরাই আমাদের ফ্যামিলির প্রথম স্ট্যাবলিশড চাইল্ড, বুঝেছিস? আমাদের বাপ মা আমাদের গড়ে দেয়নি, মাইন্ড ইট। তোর আব্বাও আমাকে ডিজেগিরি শিখিয়ে যায়নি শালা। ডাক্তার ডাক্তারের মতন থাকবি, হ্যাডাম নিয়ে চলবি, অন্যের লাইফ নিয়ে আলোচনা করবি কেন? শটান হাত বাড়িয়ে আবিরের কলার টেনে ধরলো সাইবান। সকলে আটকে উঠলো। তীক্ষ্ণ চোখে এককালের বন্ধুকে দেখে মৃদু গর্জন তুলে সে বলল, যতক্ষণ আমার মধ্যে ছিলি আমি চুপ ছিলাম। আমার বউ ধরে টান দিলে শালা আমি তো 14 গোষ্ঠী ধরে টান দিব। তোদের মতন ডক্টর ইঞ্জিনিয়ার হয়তো হতে পারিনি, তাই আমি বেশরম ডিজে। কিন্তু মনে রাখিস ডক্টর সাহেব, তোর কলেজা যদি হাতে হয় তবে এই ডিজের কলেজা নীল তিমি। আমার নীল তিমিতে হাত দিতে চাইলে তোকে তোর অপারেশন টেবিলের উপরেই ফেলে সাইজ করব। একটুও হাত কাঁপবে না আমার। ঝটকা দিয়ে আবিরকে দূরে সরে দিল সাইবান। বেচারা হঠাৎ এমন আক্রোশে ভরকে গিয়েছে। ঝট করে মিজানের দিকে ফিরল সে এবার। আর তুই মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার ওরফে সরকারি চাকরিধারী, তোর গার্লফ্রেন্ড কি যেন? ও সূচনা, রাইট? অক্সফোর্ডে আছে শুনলাম। বলছিলাম গত বছর দেশে এসে আমার ডিজে পার্টিতে গিয়েছিল, বলেছে তোকে? বলেনি? খুব সুন্দর একটা 7 হাত সমান লেটার দিয়েছে, চকলেট, টেডি, বিদেশ থেকে ইম্পোর্টেড পারফিউম গিফট করেছে। তোকে দিয়েছে? বাসায় গিয়ে চেক করে দেখিস। সাইবান। কিন্তু সাইবান আর দাঁড়ালো না। হন হন করে হেঁটে গিয়ে এক লাফে চড়ে বসলো অনুরাগের বাইকের পেছনে। অনুরাগও এসব বুঝতে সময় নিল না। বাইকে উঠে হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন চালু করলো। আমি শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো। গম্ভীর গলায় বলল, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোদের সাথে আমার বন্ধুত্ব শেষ। অনুরাগ শুধু তার ছেলের হাসি হেসে মুখ ফিরিয়ে নিল। এদের সাথে কথা বলতেও রুচিতে পারছে তার। অপরদিকে সাইবান মাথা কাত করে অতি শীতল ভঙ্গিতে তাকালো। সেই 9-10 বছরের দীর্ঘ বন্ধুত্ব ভাসলো তার চোখের পাতায়। ছোট ছিল, ভালো ছিল, অথচ বড়বেলায় সব বদলে গেল। কেয়ারফুল হোয়াট ইউ সে ব্রো। আরেকবার আমার ঘরের রানীকে তুলে কথা বলে দেখ, তোর জান শেষ করে দেব। সেখানে বন্ধুত্ব তো কোন ঝাড়। বাইকে গেল অনুরাগ। কেউ আর পেছনে তাকালো না অব্দি। সোজা বাইক ছুটিয়ে চলে গেল রাস্তার ধারে। সামিয়া তাড়াহুড়ো করে তৈরি হচ্ছেন। হসপিটাল থেকে কল এসেছে, যদিও মাত্র আধ ঘন্টা আগে ফিরেছিল। এক্ষুনি আবার যেতে হবে। মানুষের জীবনের দায়িত্ব বলে কথা, এই দায়িত্বের অনেক ভার। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপ্রন গায়ে জড়িয়ে নিচ্ছিলেন। ঠিক এমন সময় পেছন থেকে তাকে আলিঙ্গনে বেঁধে কাঁধে মাথা রাখলো কেউ। জমে গেলেন তিনি। আয়নার প্রতিবিম্বে দেখলেন সাইবানকে। তার ঘাড়ে মুখ গুজে রেখেছে। কি হয়েছে? জবাব এলো না। সাইবান থেকে আরো শক্তভাবে জড়িয়ে ধরলো শুধু। সামিয়া নাক মুখ কুচকে ফেললেন একটা গন্ধ টের পেতেই। তুই আবার স্মোক করেছিস? কতবার নিষেধ করেছি। তুই না কিছু মাস আগেও ছেড়ে দেওয়ার ট্রাই করছিলি, আবার ধরেছিস কবে? উফ, জাস্ট লেট মি হাগ ইউ ইয়ার। ছাড়, হসপিটাল যেতে হবে, ফোন এসেছে, রোগের অবস্থা আশঙ্কাজনক। সাইবান তৎক্ষণাৎ মাকে ছেড়ে দিল, দূরে সরে গেল। ফাইন, গো টু ইউর হসপিটাল। এইটুকু বলেই থপ থপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল সে। সামিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। তিনি নিশ্চিত সাইমনের কিছু একটা হয়েছে, তবে এখন ঠিক দেওয়ার মতন সময় নেই তার কাছে। রোগীর জীবন আগে। তাই তিনি ছুটলেন গাড়ির দিকে। মায়ের রুম থেকে বেরিয়ে সাইমন সোজা বেডরুমে চলে এলো। ভেতরে ঢুকতেই দৃশ্যটা চোখে পড়লো। বিছানায় বসে আছে ইরম। তার কোলের উপর ঘুমন্ত ইজন ছেলেকে কোলে দোলাতে দোলাতে এক হাত ঝুঁকে ল্যাপটপে কি যেন দেখছে অত্যন্ত মনোযোগ দিয়ে। সাইবান দৃশ্যটার দিকে বেশ অনেকটা সময় এক দৃষ্টি চেয়ে রইল। তারপর এগিয়ে গিয়ে বিছানায় উঠে পড়লো। ইরম তাকে দেখে কিছুটা অবাক হলো। জলদি ফিরে এলে যে? বলে গিয়েছিলে রাত হবে আসতে। উত্তর করলো না সাইবান, বরং অদ্ভুত একটা কাজ করলো। ইরমের কোল থেকে ইজনের ঘুমন্ত শরীরটা তুলে আস্তে করে বিছানায় থাকা বালিশের উপর রেখে দিল। তারপর দ্বিতীয় চিন্তা ছাড়াই চিত হয়ে স্ত্রীর খালি কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। হতভম্ব হয়ে গেল ইরম। সালসাল করে চেয়ে রইল। এই আলাদিন, কি হয়েছে? আমি পোটলার উপর জেলাস।
বলেই ইরামের ওদরে মুখ গুজে পড়ে থাকলো সাইমন। রমণী কয়েক লম্হা বুঝতে পারলো না কি হচ্ছে। একবার বালিশের উপর ঘুমতো ইসান, আর এখন কোলে মাথা রেখে শুয়ে থেকে স্বামীকে দেখলো সে। একটি নিঃশ্বাস ফেললো সে শেষমেশ। হাত বাড়িয়ে সাইমনের মাথায় রাখলো, তাকে দৌড়ে সরিয়ে দিল না। ইরামের আঙুলগুলো সাইমনের মোলায়েম চুলের ভেতর বিলে কেটে চলল, হেড ম্যাসাজের মতন। ইরাম অনুভব করলো দুই বাহু জোরে ইরামকে এক প্রকার আঁকড়ে ধরে রেখেছে সাইমন। সব ঠিক হয়ে যাবে, আমি আছি, চোখে নরম গলায় বলল ইরাম। তার হাত সাইমনের মাথায়, বাহুতে আরামের স্পর্শ বুলিয়ে দিচ্ছে। প্রাণ ভরে প্রশ্বাস নিল সাইমন। আরামবোধক গুঙিয়ে বলল, নো ওয়ান ক্যান সুড মি লাইক ইউ ডু, মাই প্রেশিয়াস। অনুরাগের বাসায় বসে প্লে স্টেশনে গেম খেলছে সাইমন। সময়টা সন্ধ্যার পর। এই সময় অনুরাগ অফিস থেকে ফেরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আছে সে। অনুরাগের মা কিছুক্ষণ আগেই সাইমনের জন্য বাটি ভর্তি নারকেলের নাড়ু আর শরবত দিয়ে গেছেন। এও বলে গিয়েছেন আজ তার হাতের মাটন বিরিয়ানি না খেয়ে বাসা যেন না যায়। এই ঘরে সাইমন পরিবারের সদস্যের মতন, তেমনি তার ঘরে অনুরাগ। সাইমন যতক্ষণে গেমের 7 নম্বর লেভেলটা টপকেছে, তখন তোয়ালেতে মাথা মুছতে মুছতে রুমে এলো অনুরাগ। গোসল করে এসেছে তাই খালি গা, শুধু একটু ট্রাউজার পরে কাঁধের তোয়ালে ছড়িয়ে সে বন্ধুর পাশে বসে দুটো নাড়ু তুলে একসাথে মুখে পড়ে নিল। অপর হাতে জয়স্টিক তুলে গেমে যোগদান করলো। তোর গা থেকে লাক্স সাবানের গন্ধ আসছে, সাইমন বাঁকা হেসে মন্তব্য করলো। স্ক্রিনের দিকে তাকে অনুরাগ বলল, তো লাক্স ব্যবহার করেছি তাই? মেয়েদের সাবান ব্যবহার করিস এখনো? মানে স্বভাবটাই যাবে না? সাবানের পর মেয়ে ছেলে? তাছাড়া তুই আমাকে এটা বল, তুই কিভাবে জানি লাক্স সাবানের গন্ধ কিরকম? তেজক হাসলো সাইমন, চোখ টিপ দিয়ে চলল। আই হ্যাভ মাই ওয়ে। না পারতে হেসে ফেললো অনুরাগ। স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সাইমনকে দেখলো, পা ঝুলিয়ে ঝুলিয়ে নাড়ু খাচ্ছে আর মনোযোগ দিয়ে গেম খেলছে। হঠাৎ করে দেখলে তার মুখভঙ্গি একদম বাচ্চাদের মতন মনে হয়। কায়গতরে হয়তো বড় হয়ে গিয়েছে ছেলেটা, তবে অন্তর থেকে সাইমন যেন আজও সেই শিশুটি রয়ে গিয়েছে। আজও তাই মনে হয় অনুরাগে। সে হঠাৎ করে মোলায়েম গলে বলল, তোকে ইদানিং খুশি খুশি দেখায়। আমি তো সবসময় খুশি থাকি, ইদানিং কেন বলছিস? আই মেন্ট জেনুইন হ্যাপিনেস। জয়স্টিকের ওপর সাইমনের আঙুল জমে গেল। গেমের ভেতর গুরুত্বপূর্ণ পর্যায়ে চললেও সে যেন ভুলে গিয়েছে কিভাবে খেলতে হয়। অনুরাগ সোফায় হেলান দিয়ে বসে ব্যক্ত করলো, টু বি অনেস্ট, আমি মনে করেছিলাম এই বিয়েটা তুই মানতে পারবি না, মানিয়ে চলতে পারবি না, কিন্তু আজকাল তোকে দেখে মনে হয় তুই ভালোই হ্যান্ডেল করছিস। ইউ আর হ্যাপি অ্যান্ড প্রোটেক্টিভ অফ ইউর ওয়াইফ। হাত থেকে জয়স্টিক রেখে দিল সাইমন। গেম ওভার হয়ে গিয়েছে। অনুরাগের দিকে সরাসরি ফিরে তাকালো সে। আপন মনে শুধালো, সেদিন আমাদের সাথে যা হলো তার জন্য বলছিস? বলতে পারিস, তবে আমি ওভারঅল সবকিছু দেখেই বলছি। ইরাম বৌদিকে তুই যথেষ্ট সম্মান করিস। এক্স্যাক্টলি, সম্মান। হঠাৎ করে অনুরাগের দিকে ফিরে তাকলো সাইমন। জলজলে চোখে ঠোঁটে অদ্ভুতের হাসি মেখে বলল, ইট ডাজন্ট ম্যাটার হাউ আই ফিল, ইট নেভার ম্যাটার। ইরাম আপু আমার খালার মেয়ে, ছোট থেকে ওনাকে দেখেই বড় হয়েছি। যদিও বা মাঝখানে সে যাক, আমি এতটুকু জানি উনি জীবনে অনেক কষ্ট করেছেন। বিয়ের পর কি হয়েছে সেটা জানি না, কিন্তু দুইটা কুলাঙ্গার ভাইকে কিভাবে মানুষ করেছিলেন সেটা দেখেছি। আই সিম্পলি কান্ট মেক হার সাফার মোর, দ্যাটস অল। দ্যাটস অল? নো ফিলিংস অ্যাটাচড? অনুরাগ তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করলো। সাইমনের চেহারা একটা আধার নেমে এলো। ফিলিংস? আর ইউ কিডিং উইথ মি? একেবারে হুট করি বেখাপ্পাভাবে হেসে উঠল সাইমন। সোফায় সরে এড়িয়ে সে হাসি নিয়ে বলল, কাম অন অনুরাগ, গ্রো আপ। তোর মনে হয় আমি এসব ফিলিংসের ধারধারি? অনুভূতি শুধু দুর্বলদের অলঙ্কার। ইরাম আপুকে আমি আগে সম্মান করতাম, এখন যেহেতু উনি আমার স্ত্রী তাই একটু আগলে রাখি। এই যা, একটু একটু সাইমন। চোখ রীতিমতো কপালে তুলে ফেলল অনুরাগ। সাইমন তাতে একবারে বিনা কারণে হুট করে রেগে গেল। তো তোর বউ হলে তুই কি করতি? ফেলে দিতি? তোর সামনে তোর বউকে কেউ আজে বাজে কথা বললে প্রতিবাদ করতি না? প্রতিবাদ যখন এতই জোরালো হয় যে 6 বছর ধরে টানা সহ্য করা বন্ধুদের এক ঝটকে উগড়ে ফেলা যায়, তখন একটু সন্দেহ তো হবেই বল। স্টপ ইট। লাফিয়ে সোফা থেকে উঠে পড়লো সাইমন। সত্যিই রেগে গেছে, চেহারায় বোঝা যাচ্ছে, কিন্তু অনুরাগ শান্তভাবে চেয়ে রইল। সাইমন হাত মুঠো করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি করছি না করছি আর ভবিষ্যতে কি করব তাতে কারো কিছু যায় আসে না। দিন শেষে উনি অন্যের স্ত্রী ছিলেন, আর ওনার একটা পরপুরুষের বাচ্চা আছে। এই সত্যিটা কোনোদিন বদলাবে না। অনুরাগ বাক রুদ্ধ হয়ে পড়ল। প্রসারিত নয়নে দেখে গেল বন্ধুকে, যে কি পরদস্তর ভিন্ন একজন মানুষ মনে হচ্ছে তার। সাইমন আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে গেল রুমের বাইরে। যাওয়ার আগে পেছন ঘুরে বলল, আন্টিকে জানিয়ে দিস আমি আরেকদিন এসে ওনার হাতের মাটন বিরিয়ানি খাবো। এইটুকুই,
চলে গেল সাইবার। অনুরাগ ঠায় বসে বন্ধুর চলার পথের দিকে চেয়ে শেষমেশ একটা দীর্ঘ শ্বাস ফেললো। নিজের কপাল ঘষে আর মনে বিড়বিড় করলো, সাদা কি তোকে বাচ্চা বলি? এখনো অবুঝে রয়ে গেলি তুই, স্টাববর্ন বয়। অপরদিকে অনুরাগের বাসা থেকে বেরিয়ে নিজের হুইল সুজোড়া পায়ে গলিয়ে রাস্তা ধারে স্লাইড করে এগোতে লাগলো সাইবার। অতিরিক্ত দ্রুত যাচ্ছে আজ, বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে তার চোখ মুখের চারপাশে। অতিরিক্ত আক্রোশ ফুটলো তার পদক্ষেপে। বন বন করে ঘুরছে জুতোর চাকা। লম্বা একটা পথ পাড়ি দিয়ে শটান রাস্তার ধারে একটা গাছের গুঁড়ি আঁকড়ে ধরে নিজেকে আটকালো সাইবার। ভারী নিঃশ্বাস ফেলে ঠাস করে কপাল ঠেকালো গাছের শক্ত খসখসে গুঁড়ির উপর। চোখ বুঝে ফেললো, অস্ফুট স্বরে বলল, শিট। কিচেন কাউন্টারে জিনিসপত্র সাজিয়ে বসেছে সুগন্ধা। একটা বড় থালায় পুর তৈরি করা, অন্য পাশে ময়দা তৈরি ছোট রুটি, সেগুলোর ভেতর পুর ভরে ভাঁজ করে করে মোমো বানিয়েছে মেয়েটি। একসাথে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে রেখে দেয় ফ্রোজেন স্ন্যাক্স হিসেবে। বিশেষ কোনো কাজ না থাকায় ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সাহায্য করছে। এক পাশে ছোট ক্রিবে ঘুমাচ্ছে ইজান। ক্ষণে ক্ষণে ছেলেকে দেখে মুছিয়ে হাসি নিয়ে কাজ করছে ইরাম। হাতের ময়দার রুটিতে পুর ভরে সুন্দর করে ভাঁজ করে করে মোমো বানিয়ে রাখছে আরেকটা প্লেটে। হঠাৎ করে সে বলল, সুগন্ধা, তোমার কলেজের পাশে একটা ইনস্টিটিউট আছে না, কম্পিউটার শেখায় যে? হ্যাঁ আছে তো, আপনি যাবেন? মাথা তোলা রইলাম। হ্যাঁ, এরপর যেদিন কলেজে যাবে আমাকে নিয়ে যাও। কম্পিউটারের কাজ শিখবেন? ভালো ভালো। প্রশংসা করে সুগন্ধা আরো খানিকটা পুর তৈরি করে নিয়ে এসে রাখলো কাউন্টারে ঠান্ডা হতে। অভিজ্ঞ হাতে মাখতে মাখতে বলল, তো একটা সত্যি কথা বলি আপা, কিছু মনে করেন না। ইরম ভ্রু তুলে পেছনে ফিরে তাকালো। তুমি আবার কবে থেকে এত বিবেচনা করা শুরু করলে? আরে মেয়ে, বলো বলো, এত ভাবতে হবে না। কম্পিউটার শিখে আপনি কি করবেন? চাকরি করার দরকার আছে? ইরম থমকে গেল। সুগন্ধা বলে গেল, না মানে এই বাড়ির অবস্থা তো ভালোই। সত্যি বলতে আমি শুরুতে ভয়ই পাইছিলাম, ভাইজান মনে হয় কেলেঙ্কারি করবে আপনার সাথে। কিন্তু মানুষটা রংবাজ হইল, আপনারা অনেক টেক কেয়ার করে, বোঝা যায়। তাইলে দরকার কি, সব জীবন চলতেছে অমনি চলুক। অস্ফুট একটা হাসি ফুটলো এবার ইরামের ঠোঁটে। ঠিক প্রফুল্লতার হাসি নয়, ভিন্ন কিছু। কাজ জারি রেখে সে বলল, আলাদিন আর আমার বিয়ের মাত্র কিছুদিন হয়েছে সুগন্ধা। কিছুদিনই বুঝে গেলে ও আমার কেয়ার করে না? আহমকের মতো প্রশ্ন করে বসলো সুগন্ধা। এরা মৃদু হেসে জানালো, ওহু, আমি বলছি না ও আমার টেক কেয়ার করে না, বরং করে। তাহলে সমস্যা কোথায়? মুখ তুলে সুগন্ধার দিকে তাকালো ইরম। রমণীর চেহারায় অভিজ্ঞ একটা ভাব ফুটে উঠতে দেখলো সুগন্ধা। নতুন নতুন সব জিনিসই মানুষের ভালো লাগে। নতুন মোবাইল কিনলে দেখবে যত্নের শেষ থাকে না। ছুতে গেলেও হাত পরিষ্কার করি, দিনে 14 বার মোবাইলের স্ক্রিন মুছি, ব্যাক কভার ব্যবহার করে, স্ক্রিন প্রোটেক্টর, গ্লাস, আর কত কি। তেমন নতুন বউ সব ছেলেদের কাছেই ভালো লাগে। সে বিয়ে যে কারণেই হোক না কেন, যেমন ভাবেই হোক না কেন, বউ প্রত্যেক ছেলের কাছে একটা শখের জায়গা। তার যত্ন তো হবেই। যাহ, মোবাইলের বউ এক হইল। এইবার খানিক শব্দ করে হাসল এরাম। বেশ মিষ্টি একটা খিলখিল ধ্বনি। হাতে বানানো মোমোটা রেখে নতুন একটা হাতে নিতে নিতে সে হঠাৎ শুধিয়ে বসলো, তোমার বয়স কত সুগন্ধা? সামনের মাসে 21 হবে। আর আমার 32। সুগন্ধার চোখ পিটপিট করলো। ইনাম সরাসরি কিছু না বলল। একজন মেয়ে হিসেবে তার বুঝতে বাকি রইল না সে কিসের কথা বলছে। তার মানে জড় বস্তু আর জীবন্ত বউ এক? সুগন্ধার প্রশ্নে ইরম মাথা ঝাঁকালো। পরিণতি এক। মানুষের মনটাই এমন সুগন্ধা, সময়ের সাথে সাথে অনুভূতি ফিকে হয়েছে। আজ যে তোমাকে ভালোবেসে বলছে, তোমার জন্য পৃথিবী জালি পড়ে দেবে, ঠিক 5 বছর পরে সে তোমায় দেখেও পাশ কাটিয়ে যাবে অচেনা মানুষের মতন। জগৎটাই এমন, পুরাতন জিনিসের কদর করে কয়জন। আপনি একেবারে দার্শনিক লেভেলের কথা বলেন আপা। আপনার কথা শুই না এখন আমার পুরুষ মানুষ বিশ্বাস করতে ইচ্ছা হইতেছে না। বিশ্বাস কেন করবে না? একটা সম্পর্কের ভিত্তিই বিশ্বাস, সেটা তো করতেই হবে। তবে মনে রেখো, মুখ তুলে সুগন্ধার মনোযোগী দৃষ্টিপানে চেয়ে ইরম বলো, পুরুষ তোমাকে ভালোবাসে নতুন জামার মতন। যতদিন নতুন থাকে প্রতিদিনই পরতে ইচ্ছা হয়। পুরাতন হয়ে গেলে সেই জামা আলমারির এক কোণে পড়ে থাকে। অতঃপর পা মোছার কার্পেট তার শেষ গন্তব্য হয়। সুগন্ধা মাথা দোলালো। আমি আপা বিয়েই করবো না আর। মৃদু হাসল এলাম। দুজন কিচেনে কাজ এবং গল্প করতে করতে খেয়ালই করলো না কখন সাইমন বাইরে থেকে ফিরেছে। কিচেনে এসেছিল সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে, অথচ আর ভেতরে ঢুকলো না। নীরবে পাশ কেটে পুনরায় বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ইজানকে কোলে নিয়ে বেডরুমে এলো এরাম। ঢুকেই দেখতে পেল বিছানার উপর একটা ডফল ব্যাগ। কোনো প্রকার ভাঁজ করা ছাড়াই বেশ কয়েকটা শার্ট, প্যান্ট এবং গেঞ্জি অবহেলায় ঠেসে ঠেসে ভরছে সাইবার। এরাম এগিয়ে গেল। কি ব্যাপার, কোথাও যাচ্ছ? শো আছে।
ঠান্ডা গলায় জবাব দিল সাইবান। ইরা মিজানকে বিছানায় শুয়ে একটা ঝুনঝুনি ধরে খেলতে দিয়ে সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল। যে কাপড়গুলো দোমরা মোচড়ে ভরেছে উল্টো করে সেসব বিছানায় ঢেলে এবার সুন্দর করে এক একটা ভাঁজ করে করে ভেতরে রাখতে লাগলো। সাইবান ভ্রু কুঁচকে শুয়ে দাঁড়ালো। শো কোথায়? সিলেটে। 3 দিনের আগে ফিরতে পারবো না। বিছানায় বসে নিজের পকেট থেকে হঠাৎ করে একটা সিগারেটের প্যাকেট বের করলো সাইবান। একদম বেপরোয়া ভাবেই লাইটার দিয়ে ধরে ঠোঁট ছুঁয়েছে কি ছুঁইনি এরম ঠাস করে চাপড় দিয়ে সিগারেটটা ফেলে দিল। শাশুড়ির সুরে বলল, খালামণি আমাকে বলেছে চেন স্মোকার নাকি তুমি? সমস্যাটা কি? শিক্ষিত ছেলে মানুষ, তাড়াতাড়ি মরার এত শখ কেন? এখন কি আপনার জন্য আমার মরার স্বাধীনতাটুকু বিসর্জন দিতে হবে? সাইবানের কথা ধাঁচটা ভালো লাগলো না এরম, তবে সে অতিরিক্ত কিছু বলতে পারলো না। বিছানায় খেলতে থেকে ইজান হুট করে কেসে উঠলো। এরম দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। বাবাটা কি হয়েছে? সিগারেটটা ফ্লোরে পড়লো, এখনো নেভি নেভি ধ্যান ধোঁয়া সৃষ্টি করছে। ইরামের নাকে লাগলো গন্ধটা। ইজান নিশ্চয়ই তোমাকে ধোঁয়াটা সহ্য করতে পারছে না। দ্রুত উঠে গিয়ে রুমের বারান্দার দরজাটা খুলে দিল ইরম। মুক্ত প্রাকৃতিক বাতাস ঢুকতে লাগলো ভেতরে হু হু করে। সাইবান দৃশ্যটা খেয়াল করে নিজের পা দিয়ে সিগারেটটা পিষে নিভিয়ে ফেলল। তুলে ময়লা ছুঁড়িতে ফেলে দিয়ে রুম স্প্রে তুলে নিঃশব্দে স্প্রে করে দিল আশেপাশে। ইরম ছেলেকে দোলাতে দোলাতে দৃশ্যটা দেখলো, বিশেষ কোনো মন্তব্য করলো না। আর সাইবান নিজের ব্যাগটা ঠিকঠাক করে রাখতে রাখতে হঠাৎ একটা টি শার্ট বের করলো, কালো রঙের, তাতে ডোরেমন কার্টুনের ছোট একটা চিত্র আঁকা। ইরমকে দেখে এসে হঠাৎ বলে উঠলো, জাস্ট ফর ইউ রিমাইন্ডার, এইটা আমি ক্লাস 10-এ কিনেছিলাম। এখন অনেক টাইট হয়, তবে মাঝে মাঝে পরি ঘুমানোর সময়, কারণ এটা আমার ফেভারিট টি শার্ট। এর মাথা কাত করে তাকালো, বুঝতে পারিনি সাইবান হঠাৎ করে তাকে একটা টি শার্ট কেন দেখাচ্ছে। সাইবান তির্যক হেসে ব্যক্ত করলো, কিছু পুরুষ আছে যে জামাকে একবার মনে ধরে সেই জামা ছোট হোক, ছিঁড়া হোক কিংবা হোক পুরাতন, কখনো মায়া কাটাতে পারে না। ইরামের চোখ জোড়া বড় বড় হয়ে গেল, ঠোঁট জোড়া ফাঁক হলো, সে কিছু উচ্চারণ করতে পারলো না। সাইবানের অপেক্ষাও করলো না, ব্যাগ রেখে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। তার জিনিসপত্র সব গাড়িতে লোড করে রাখতে হবে যেন সকালে তাড়াহুড়ো না হয়। গভীর রাত, প্রায় 2:30 বেজে এসেছে, অথচ ইরামের চোখে আজ এক বিন্দু ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আছে সে, সনসনে হাওয়া তার শরীরে ঝাপটে দিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধ জগৎ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে আধারে হারিয়ে যেতে। ইজান ঘুমে আচ্ছন্ন, সাইবানও 1 ঘন্টা হলো ঘুমিয়েছে। এতদিন কাউচে ঘুমালো, আজ ইরাম এক প্রকার জোর করে তাকে বিছানায় শুয়েছে। ছেলে আর স্বামীর মাঝখানে অবশ্য বিরাট এক কোল বালিশের দেয়াল আছে। বিছানাটা বেশ বড় হওয়ার সুবিধা হয়েছে, একটা ছোট বাচ্চা নিয়ে ঘুমালেও কোনো সমস্যা হয় না। ইরাম রেলিং এ হেলান দিল, তার চুলগুলো খোলা, বাতাসে দোল খাচ্ছে। একটা সময় ভয় লাগতো রাতের বেলা এমন চুল খুলে ঘুরে বেড়াতে, ভূত পেতনি ভর করে নাকি। অথচ সেই অনুভূতিগুলো আজ হারিয়ে গেছে তার মন থেকে। তার মনে হয়েছিল কখনোই আর নিজের জন্য বাঁচা হবে না তার, অথচ বিয়েটা তার শক্ত মানসিকতার দেওয়ালে বারবার আঘাত করছে। সাইবান যে আজ কিচেনের কথা শুনেছে সেটা সে নিশ্চিত। সেই কথার পরিপ্রেক্ষিতেই পরে ওই কথাটা বলেছে। ইরম মাথা থেকে ছেড়ে ফেলতে পারছে না কিছুতেই। সে তার আলাদিনকে বুঝে উঠতে পারছে না। যখনই মনে হয় নিবেদনগুলো একটু হলেও সত্যি, তখনই অরণ্যর মুখটা ভেসে ওঠে তার হৃদয়ে। ইরমের আজও মনে পড়ে তাদের বিয়ের পরের দিন সকালের কথোপকথন। ইরম বাসর রাতের বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল তৈরি হয়ে নাস্তা বানানোর জন্য, অথচ অরণ্য তার কবজি টেনে পুনরায় নিজের বুকের উপর আগলে নিয়েছিল। ইরম লজ্জা পেয়ে বলেছিল, ছাড়ুন, কি করছেন? ফ্রেশ হবো, নাস্তা বানাবো, অনেক কাজ। তুমি ভাবলেও বা কিভাবে আমি আমার বউকে বিয়ের পর দিন রান্নাঘরে ঢুকতে দেবো? রান্নাঘর তো দূরের কথা, তোমার কোমল পাওয়ায় শক্ত মেঝেতে আমি স্পর্শ হতেই দেবো না। অরণ্য কথা রেখেছিল। টানা 7 দিন ইরম বিছানায়, সোফায়, কাউচে, কখনো বা দোলনায় শুয়ে বসেই কাটিয়েছিল। এমনকি কোথাও যাওয়ার দরকার পড়লে বিনা কারণে অরণ্য তাকে কোলে তুলে নিয়ে যেত। স্বামীর গলা জড়িয়ে ধরে ইরম খিলখিল করে হাসত আর ভাবত এই সুখ আর কখনো তার কপাল থেকে মুছবে না, অরণ্য মুছতে দেবে না। বুক চিরে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো ইরমের, চোখ বুঝে ফেলল। সেথায় কয়েক ফোঁটা অশ্রু জমলো। জোরপূর্বক নিজেকে নিবারণ করলো সে, মাথা ঝাঁকালো। না, আর অতীত ভাবার সময় নেই। জীবন তাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, সুযোগটি তাকে কাজে লাগাতে হবে। একটা শব্দে ইরমের শান্তির সময় ব্যাহত হলো। রুমের ভেতর থেকে গঞ্জনের মতন একটা আওয়াজ আসছে, ফোনের রিংটোন। ইরম কামিজের ওনা ঠিকঠাক করে ভেতরে এলো। নাইট স্ট্যান্ডে রাখা সাইবানের ফোন বাজছে, অথচ ছেলেটার খবর নেই, বেঘরে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে গোলবালিশের কাছে এসে ঘেসেছে একেবারে। এপাশে থাকা ইজানের ছোট্ট ডান হাতটা তার কপালের উপর পড়ে আছে। বাপ ছেলে কখন কিলবিল করে একে অপরের কাছে পৌঁছেছে কে জানে। সাইবান হুঁশে থাকলে এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু করতো।
ভেবে এরা মনে মনে খানিক হেসে তারপর এগুলো নাইট স্ট্যান্ড থেকে সাইমনের ফোনটা হাতে নিতে তার ভ্রু কুঞ্চিত হলো। কলার আইডিতে ভাসছে একটা পরিচিত নাম, তেতলি বেব। ইরমের বুকে একটা খচখচ অনুভূতি হলো। আজকালকার ছেলেমেয়েরা এমনিতেই বেব শব্দটা কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করে। এটা সে জেনেছে স্বামীর সাথে বসে একটা বাংলা নাটক দেখে। জোর করে নিজের মন সামলে ইরম হাত বাড়িয়ে সাইবাকে ডাকলো, আলাদিন, তোমার ফোন। প্রথমটাই মোড়ামুড়ি করলো, উঠলো না সাইবান। শেষমেশ যখন চোখ খুললো তখন ঝটকা দিয়ে নিজের কপাল থেকে ইজনের হাতটা সরিয়ে খেকে উঠলো। কি রে ভাই, বাবার কপালে বদলা দিচ্ছিস? শকুনের দইয়ে গরু মরে না, তোর আম্মা যে শেখায়নি? এরম হুট করে নিজের একটা আঙুল সাইবানের ঠোঁটে চেপে ধরলো। ঘুমাচ্ছে, আস্তে। সাইবান নিজের জায়গায় জমে গেল, ঘুম জড়ানো চোখে চেয়ে রইল ইরামের দিকে। হলদেটে মৃদু আলোয় রমণের চেহারা তার বুকে অদ্ভুত একটা ঝড় তুললো যেন। ঠোঁটের উপর নরম আঙুলটার ছোঁয়া তাকে মাতাল করে ফেলছে। শরীরে সবটুকু শক্তি প্রয়োজন হলো সেই আঙুলটা একটা গাঢ় চুমু দেওয়া থেকে নিজেকে নিবারণে। সাইমনের খোলাতে দৃষ্টি এবং ফোনে মুখখানি দেখে বিব্রত ইরাম দ্রুত নিজের হাত সরিয়ে নিল, এগিয়ে দিল ফোন। তোমার ফোন। সাইমন একটা ঠোক গিলে ফোন হাতে নিল। কলের আইডি দেখে এক সেকেন্ডে তার চেহারা বদলে গেল। ফোন রিসিভ করে বিছানা ছেড়ে উঠে গেল সে। সোজা বারান্দায় চলে গেল। ইরাম সেদিকে চেয়ে রইল। অতপর বিছানায় বসে ইজনকে ঠিকঠাক ভাবে শুয়ে রাখলো। ক্ষণে ক্ষণে তার চোখ না যেতেও চলে গেল বারান্দা থেকে। 2 মিনিট বাদে ফিরে এলো সাইমন, রীতিমতো রৌদ্র মরতে হয়ে। ইরামকে কোনো জবাবদিহি না করে ক্লোজেট থেকে জ্যাকেট বের করে গায়ে জড়ালো। চুলে আঙুল চালিয়ে ঠিকঠাক করে ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ভরলো। ঘড়ির দিকে তাকালো ইরাম, প্রায় 3টে বাজছে। এত রাতে কোথায় যাচ্ছ? কাজ আছে, কখন ফিরবো জানি না। এইটুকুই। বিশেষ ব্যাখ্যা ছাড়াই সাইমন ভারী বর্জিত পায়ে গলিয়ে হন হন করে ঝড়ো গতিতে হেঁটে বেরিয়ে গেল রুমের বাইরে। ইরাম বসে থাকলো বিছানায় হতবিহ্বল হয়ে। একটা মাত্র ফোন করার প্রয়োজন ছিল, এত রাতে সাইমনকে ঘরের বাইরে টেনে নিতে। এই বিষয়টা ছাড়া হাজার চেত আর কিছুই ভাবতে পারল না ইরাম। শেষ রাতের দিকে মাত্র 2 থেকে 3 ঘন্টার মতন সময় ইরাম ঘুমাতে পেরেছে। 8টার দিকেই উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। সুগন্ধের আজ থেকে ইনকোর্স পরীক্ষা, তাই আজ সকালের চা নাস্তা সে সামলাবে বলে রেখেছে। সামিয়া হয়তো উঠে গিয়েছে, তার রুমের বাতি জ্বলছে। হাসপাতালের জন্য তৈরি হচ্ছেন খুব সম্ভবত। সাইক একটু দেরিতে উঠে নাস্তাটা একাই করে। সকলের জন্য চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে ইরম আগে থেকে প্রস্তুত করে রাখা ব্রেড, ফলমূল সব টেবিলে নিয়ে সাজিয়ে রাখলো। সাইবান এখনো ফেরেনি, বারংবার না চাইতেও সে সদর দরজার দিকে তাকাচ্ছে। চা যখন প্রায় ফুটে এসেছে তখনই ঘটনাটা ঘটলো। পায়ের শব্দ শুনল ইরম। সাইমন ফিরেছে ভেবে সে দ্রুত কিচেন থেকে বেরিয়ে এলো, অথচ মুখোমুখি হলো একদম ভিন্ন আর অপ্রত্যাশিত একটি দৃশ্যে। সুঠাম কাঠামোর অধিকারী এক 6 ফুট দীর্ঘদেহী বয়স্ক পুরুষ দণ্ডায়মান, থমথমে পাথরের চেহারা, মুখ জুড়ে হালকা খোঁজে খোঁজে সাদা দাড়ি, চুলের রূপালের আস্তরণ, ধূসর স্যুট প্যান্ট পরনে, বাম হাতে চকচকে সোনালি ঘড়ি, সেই হাতে একটা লাগেজ ধরে রাখা, ভ্রুজোড়ের সাথে কঞ্চিত চেহারা দেখতে মনে হবে বিনা কারণেই জীবনের উপর বিরক্ত তিনি। ইরামের চিন্তা একটুও ভুল হলো না। পুরুষটির চোখ গোটা বাড়ির ওপর ঘুরে রমণীর ওপর থামলো। ইরামের সঙ্গে সঙ্গে নিজের ওড়না মাথায় তুলে ঘোমটা দিয়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম খালু বলে সে ঝুঁকে পা ধরে সালাম করতে গেল। নতুন বউ হিসেবে শ্বশুরকে প্রথমবার পায়ে সালাম করাটা ঐতিহ্য, অথচ চকচকে কালো সুপরিহিত পা জোড়া ইরাম ছোঁয়ার আগেই সরে দাঁড়ালো। জমে গিয়ে মাথা তুলে তাকালো সে। ওপর থেকে ও তেমন ভারী কণ্ঠে আদেশ এলো, সরে দাঁড়াও, তোমার মুখটা আপাতত দেখতে চাইছে না। 2 তলা বাড়িটার সামনে বেশ কতক মানুষের ভিড়। শেষ রাত হওয়া সত্ত্বেও আগ্রহী লোকের কমতি নেই। নিচতলার জানালা দিয়ে বাইরের কর্মকাণ্ড ভয়ত চোখে দেখে যাচ্ছে তিতলি। তার বাবা মিস্টার চৌধুরী তরুণ ছেলেপেলেগুলোর সাথে ঝামেলায় জড়িয়েছেন। লিডার গোছের ছেলেটার নাম বক্তের, ঘাড়ের কাছে ট্যাটু, চুলগুলো উস্কো খুস্কো, চোখেও কেমন যেন নেশার ভাব। মিস্টার চৌধুরী কলার চেপে ধরে হুমকি দিচ্ছেন রীতিমতো, আপনার মেয়েকে শুধু আমি বিয়ে করব, বুঝেছেন চৌধুরী সাহেব? 2টা বছর প্রেম করার সময় ওর মনে ছিল না মান সম্মানের কথা? আমার পার্টি কিন্তু ক্ষমতায় আছে, বুঝে নিন। তেড়িবেড়ি করলে একেবারে গায়েব করে ফেলাম। তিতলির বুক কাঁপছে। স্কুল লাইফের সাদা সিধা ভদ্র ছেলেটা এমন জঘন্য একটা মানুষে পরিণত হবে সে কল্পনাও করেনি। প্রেম বলে যেটা চালিয়ে দিচ্ছে সেটা ঠিক প্রেমও ছিল না। তিতলি একটুখানি পাত্তা দিত। এই যা সাইমন আসার পর থেকে তার জীবনটাই বদলে গিয়েছে। অন্য কারোর সঙ্গে প্রেম করার প্রশ্নই আসে না। তিতলির মা মেয়ের পাশে দাঁড়িয়ে দোয়া দোয়া পড়তে শুরু করে দিয়েছেন। এমন সময় 2টো বাইক এসে থামলো তিতলিদের বাড়ির সামনে। লাফিয়ে নামলো আফনান, নীরব আর অনুরাগ। দ্বিতীয় চিন্তা ছাড়াই প্রত্যেকে ছুটে এসে ভিড়ের মাঝে ঢুকে পড়লো। ছেলেদের মধ্যে হট্টগোল বেঁধে গেল। অনুরাগ মাঝখানে দাঁড়িয়ে মিস্টার চৌধুরীকে আড়াল করে বলল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের অসভ্যতা? রাত বেরাতে একটা ভদ্র বাড়িতে এসে ভদ্রলোকদের বিরক্ত করছেন কেন? পুলিশকে জানাতে বাধ্য হবো কিন্তু।
অনুরাগের কথায় ভক্তির ভীষণ চটে গেল। প্রতিদ্বন্দ্বিতা আশা করেনি সে। নিজের একটা হাত তুলে দ্বিধা ছাড়াই শটের অনুরাগকে থাপ্পড় দিয়ে বসলো সে। আটকে উঠলো সবাই। ইউ স্কাউন্ডেল! নীরব খেকে উঠে বক্তিয়ারকে পেছন থেকে খুশি দিতে যাচ্ছিল, তবে দলের অন্য দুটো ছেলে নীরবকে জাপটে ধরে ফেললো। অনুরাগ ভালোই ব্যথা পেয়েছে, মুখের ভেতর রক্তের নোনতার স্বাদ টের পাচ্ছে এখন। মিস্টার চৌধুরী অনুরাগকে ধরে ফেললেন, আর্তনাদ করে বললেন, তোমাদের সমস্যাটা কি? সাধারণ মানুষকে পাও শুধু জ্বালাতন করতে? সাধারণ? আপনার কাছে যে টাকার বস্তা আছে বাই করেন। এত টাকা পোকায় খেয়ে শেষ করতে পারবে না। এলাকার উন্নতির জন্য লাগবে চেক দিতে, সমস্যা কি? টাকা দেবেন নাকি মেয়ে দেবেন আপনার ব্যাপার। কুটিল হাসি মেখে বলল বক্তিয়ার। পরক্ষণিক চোখ ঘুরিয়ে তাকালো বাড়ির ভেতরে দাঁড়ানো তিতলির দিকে। কেঁপে উঠল মেয়েটা। বাঁকা হাসলো বক্তিয়ার। অশ্লীলভাবে ঠোঁট চাটলো সে। তবে তার সুখ দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে পেছন থেকে একটা গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো। থোবড়া বরাবর বাংলাদেশের মানচিত্র বসিয়ে দিতে চাই, নিবি? বক্তিয়ার ভীষণ অবাক হয়ে ঘুরে তাকিয়েছে, কি তাকায়নি। তার চোয়াল বরাবর প্রচন্ড শক্তিতে একটা খুশি আসতে পড়লো, এতটাই জোরে যে বক্তিয়ারের শরীরটা ছিটকে পড়লো মাটিতে। মনে হলো চোয়ালের হাড় বুঝে নড়ে গিয়েছে। তার দলের ছেলেরা আটকে উঠে ছট করে সামনে তাকালো। আবছা লাইটের আলোয় প্রতিফলনে ভেসে উঠল ছায়ামূর্তিটি। সুঠাম শরীরের অধিকারী, জ্যাকেট পরে থাকলেও শক্তিশালী বাহু স্পষ্ট বোঝা যাচ্ছে। সুদর্শন তীক্ষ্ণ চেহারায় জান্ত হিংস্রতা, ভ্রু পিয়ার্সিং চিক চিক করছে অশনি সংকেতের মতো। দণ্ডায়মান সাহেবান আলাদিন। কোন শালা তুই? বক্তিয়ার ব্যথায় কোকে চিৎকার করে উঠল, কল মি ড্যাডি। তির্যক হেসে ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল সাইবান। তার নয়নজোড়া ক্ষিপ্তভাবে চারপাশ পর্যবেক্ষণ করলো। অনুরাগের ফুলে উঠতে থাকা গাল, আতঙ্কিত মিস্টার চৌধুরী আর সব হেসে জল জয়ের দৃষ্টিতে আসেনি তাকিয়ে থাকা তিতলি। সাইবানের চোখে চোখাচোখি হতে মেয়েটা দৌড়ে বাড়ির বাইরে চলে এলো। সাইবান অবশ্য নাটক দেখতে দাঁড়িয়ে থাকলো না। তিতলিদের বাড়ির পাশেই নতুন কিছু জিনিস তৈরি কাজ চলছিল। হঠাৎ করে এগিয়ে গিয়ে সেখানে পড়ে থাকা একটি চালাকাঠ হাত তুলে নিল সাইবান। মিস্টার চৌধুরী ভরকে গেলেন এই ছেলের এমন রৌদ্র রূপ দেখে। বাবা, আস্তে আস্তে, মারামারির কি দরকার? চান্দাবাজার ইফটিজারদের জন্য মায়ের ওপরে কোনো কথা নেই, আপনি সরুন আঙ্কেল। বক্তিয়ার কোনো মতে উঠে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি, সাইমন শটান কাটটা দিয়ে জোরালো আঘাত এনে বসলো ছেলেটার পাঁজর বরাবর। মুহূর্তেই গন্ডগোল বেঁধে গেল। আফনান, নীরব, অনুরাগ এরাও আর বসে রইল না। আশেপাশে যে যা হাতে পেয়েছে সেটা নিয়ে চড়াও হলো। ধস্তাধস্তির মাঝে বক্তিয়ারের কলার ধরে টানতে টানতে বাড়ির সিঁড়ির কাছে নিয়ে গেল সাইবান। ঠিক তিতলির পায়ের সামনে বান্দাকে উপর করে ফেলে পিঠের উপর পা দিয়ে চেপে ধরলো। এক হাতে চালাকাঠ ধরে রেখে শাসালো, আমি যা যা বলবো বাঁচতে চাইলে তাই রিপিট করবি। বল, আম্মা যেন আমাকে মাফ করে দেন। আমি আর জীবনেও আপনার দিকে কোন নজরে তাকাবো না। যদি তাকাই তাহলে আমি কুত্তার পা চাটি। বল। বুকদের জোর করে ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। অপমানে টকটকে হয়ে গেছে সম্পূর্ণ। সাইবার আরো জোরে চেপে ধরলো তাকে। বলবি নাকি উদম কেলানি খাবি? ডিম থেরাপি শুধু তোর পার্টির বস্তুগুলো না, আমিও দিতে জানি। আম্মা যান বলতে বাধ্য হলো বক্তিয়ার। বাঁকা হাসি ফুটলো সাইবানের ঠোঁটে। সে শিখিয়ে দিল, আম্মা যান আমাকে মাফ করে দিন। আম্মা যান আমাকে মাফ করে দিন। আমি দুধ খাওয়া বাচ্চাটি হয়ে যাব। মেয়ে দেখলে আসপাক ফিরলে পড়তে পড়তে উল্টো দিকে দৌড় দেবো। আমি দুধ খাওয়া। শুনতে শুনতে বুকে দুবাহু বেঁধে উপভোগ করে গেল দেখলি। বক্তিয়ার ছাড়া পেল টেনে 7টা মর্মান্তিক বাক্য উচ্চারণ করার পরে। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। অনেকেই এবার ভিডিও করেও রাখলো। সবশেষে উঠে পড়ে টলতে টলতে যখন সে নিজের দলের ছেলেদের কাঁধে ভর দিয়ে বাড়ির বাইরের দিকে এগোলো, তখন পেছনে ফিরে সাইমনের সঙ্গে দৃষ্টি মেলালো। চেলা কাঠটা কাঁধা ঠেকিয়ে বান্দা এক হাতে সিগারেট জ্বেলে ঠোঁটে পুড়ে রেখেছে। ভ্রুকুচকে তীব্র অসহায় এক দৃষ্টিতে বক্তিয়ারের দিকে তাকালো সে। তোকে আমি দেখে নেব, দাঁত কিরমির করে উচ্চারণ করলো বক্তিয়ার। সাইমন খিলখিল করে হেসে উঠে ঠোঁট থেকে সিগারেট সরিয়ে বলল, তুই কি রাত কানা? এখন দেখতে পাচ্ছিস না? আপনার নীরব একযোগে অট্ট হাসিতে ফেটে পড়লো। অনুরাগ অব্দি হাসতে গিয়ে নিজের ব্যথা পাওয়া গালটা চেপে ধরলো। অপমানের চূড়ান্ত পর্যায়ে পেরিয়ে যাওয়ায় বক্তিয়ার দাঁড়িয়ে থাকতে পারলো না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেরিয়ে গেল গেটের বাইরে। অনুসরণে তার সাঙ্গপাঙ্গ। চারপাশ শুনশান হয়ে পড়তেই তিতলি ছুটে এসে সাইমনকে চাপতে ধরলো। থ্যাঙ্কস দোস্ত, কি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আব্বুকে যাচ্ছে না ভেবে হুমকি দিচ্ছিল। সাইমন খানিকটা বিব্রত হলো। তিতলির মানসিক অবস্থার কথা চিন্তা করে সরিয়ে দিল না, শুধু একটা হাত মেয়েটার মাথায় রাখলো। ইটস ওকে নাও। তোমাদের সবাইকে আমি কি বলে ধন্যবাদ দেবো? বলতে বলতে মিস্টার চৌধুরী সিঁড়ির উপরেই বসে পড়লেন। অনুরাগ থেকে ধরলো। মিসেস চৌধুরী ছুটে এলেন। এদের জ্বালায় বাঁচে না, থানায় জিডিও করে এসেছি। যদি পুলিশ একটু গুরুত্ব দিত। টাকা ঢেলেও লাভ হচ্ছে না। পার্টি ক্ষমতা আছে তো পলিটিক্সের পাওয়ারে উঠছে বেশি। এদের সাথে বেশি ঝামেলায় না জড়ানোই ভালো, প্রতিবেশীদের কেউ একজন বলল। তবে সাইমন পাত্তা দিল না।
নিজের কাছ থেকে সাবধানে তিতলিকে দূরে সরিয়ে দাঁড়িয়ে জেলা কাঠ ফেলে 2 হাত উপরে তুলে খানিক আড়মোড়া ভাঙল বুঝি। তারপর অবচলিত কণ্ঠে বলে উঠল, আন্টি, 1 মগ কফি হবে? শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। মিসেস চৌধুরী এত চিন্তার মাঝেও না পারতে হেসে ফেলল। দ্রুত বাড়ির ভেতরে যেতে যেতে বলল, অবশ্যই, তোমরা সবাই ভেতরে আসো। একেবারে সকালের নাস্তা না খেয়ে কিন্তু ছাড়ছি না। আজকে সকালের নাস্তার টেবিল জুড়ে গুরুগম্ভীর পরিবেশ বিদ্যমান। শুধু প্লেট চামচের টুংটাং শব্দ ছাড়া দ্বিতীয় কোনো রা নেই কারো মুখে। নীরব, অস্থির, রীতিমতো দম বন্ধ করে একটা অবস্থা। সবাইকে নাস্তা বেড়ে দেওয়ার দায়িত্ব পালনের পাশাপাশি আর চোখে মানুষটিকে দেখে যাচ্ছে ইনাম, AKM আহমদ উদ্দিন, সাইমন সারিকার বাবা, সামিয়ার স্বামী এবং ইনামের খালু। পেশায় একজন ব্যবসায়ী। ঠিক কিসের ব্যবসা সেটা ইনামের বিস্তারিত জানা নেই। এই মানুষটার সম্পর্কে জ্ঞান তার ভীষণই কম। শূন্য বললেও ভুল হবে না। কারোর সাথে মিশুক নন। ছোটবেলার স্মৃতি হাতরেও এই লোকটির বিশেষ উপস্থিতি এরা মনে করতে পারছে না। পাশাপাশি বসার বদলে সামি এবং আহমেদ বসেছেন একে অপরের মুখোমুখি। টেবিলের দুপাশে দুজন, যেন মাঝখানে কেউ দেয়াল তুলে দিয়েছেন। বাবার পাশে বসে সারিকা বিশেষ অস্বস্তিতে আছে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে কেমন যেন হাঁসফাঁস করছেন। ইরম টেবিল ঘরে নীরবে আহমেদের প্লেটে আলু ভাজি বেড়ে দিতেই তিনি প্লেট দূরে ঠেলে বলে উঠলেন, আলু ভাজি আমি খাই না। ইরম ভরকে গেল। সামি ভ্রু কুচকে তাকালেন, কবে থেকে? আলু ভাজি তোমার পছন্দের নাস্তা? আজকে থেকে আর পছন্দের নেই। কলা খাকাই দিয়ে ইরম বলল, আপনাকে তাহলে ডিম পোচ করে দিই। 2 মিনিট একটু বসুন। হাত তুলে ইরমকে থামিয়ে দিলেন আহমেদ। চা পরোটা আমার হয়ে যাবে, থ্যাঙ্কস। ডিমের খোসের উপর হাঁটা বোধহয় একই বলে। শুধু ইরমই নয়, বরং বাড়ির প্রত্যেক সদস্যই ভীষণ সচেতন হয়ে উঠেছে। ইরম বেশি তর্ক না করে চেয়ার টেনে বসল। কোনো মতে 8খানা রুটি সে শেষ করেছে। সেই সময় সামিয়া কথা বলার সিদ্ধান্ত নিলেন। না জানি মালয়েশিয়া থেকে হুট করে চলে এলে যে? কেন? ঢাকঢোল পিটিয়ে সানায় বাজিয়ে আসা উচিত ছিল বুঝি? পুরো কুচকে ফেলেন সামিয়া। সেটা বলিনি। না না, বলে ফেলো। তুমি যা বলো তাই তো হয়। তোমার উপর কথা বলার কোনো অধিকার অন্য মানুষের আছে? শখ, স্বপ্ন, ইচ্ছা সব তোমারই পূরণ করতে হবে। বাকিদের দিক ভাবার প্রয়োজন নেই। আহমদ। টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন সামিয়া। তীব্র দৃষ্টিতে তাকালেন স্বামীর দিকে। তুমি অভদ্র আচরণ করছো বলে মনে হচ্ছে না? নিজের মর্জি মতো যাকে দেখে এবারে বউ বানানোর সময় তোমার মনে হয়নি তুমি লিমিট ক্রস করছো? আহমদের কণ্ঠ শান্ত, অথচ তার কথার মাঝে অদ্ভুত একটা তেজ আছে। উপেক্ষা করা অসম্ভব। সাইকে নিজের বাবা মার উত্তপ্ত ক্রোধের মাঝখানে একটুখানি শীতল হাওয়া হতে চাইল। মম, ড্যাড, প্লিজ, তোমরা বাচ্চা না। এটা নাস্তার টেবিল। অন্য বাড়ির মানুষের সামনে এসব কি ধরনের উদ্ভট আচরণ? অন্য বাড়ির মানুষ যে ইরাম তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটা এমন সময়ও ঠিকই একটা ঠেস দিয়ে দিল। ইরাম একটা নিঃশ্বাস ফেলে ভদ্র অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালু, খালামণি, আপনারা প্লিজ আমাকে নিয়ে ঝগড়া করবেন না। যদি আমার জন্য এই দৈরথ সৃষ্টি হয়ে থাকে তবে করজোর করে প্রার্থনা করা ছাড়া আমার আপাতত আর কিছুই করার নেই। প্লিজ আপনারা শান্ত হন, আমরা নাস্তা করি। আলাপ আলোচনা সব না হয় খালু আপনি বিশ্রাম নেওয়ার পর করা যাবে। আহমদ বাঁকা দৃষ্টিতে ইরাকে দেখল। অতপর এক চুমুকে গরম চায়ের কাপ শেষ করে ঠাস করে চেয়ার ঠেলে টেবিল থেকে উঠে গেলেন। আমার হয়ে গেছে, এইটুকুই। তিনি আর বসলেন না। লম্বা পা ফেলে বাড়ির অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। আহমদ চলে যেতে সামিয়া নিজের চেয়ারে ধপ করে বসে পড়লেন। কপালে হাত থেকে চোখ বুজে ফেললেন। সারিকা এগিয়ে নিজের মায়ের কাঁধে হাত রাখলো। মম, ইটস ওকে। তুমি জানতে এমনটা হওয়ারই ছিল। ইরামেরও ইচ্ছা হলো নিজের খালামণিকে একটু সান্ত্বনা দেয়। তবে সেই সুযোগ হলো না। পদশব্দ ভেসে এলো। ছট করে ফিরে তাকাতেই সে দেখলো ভেতরে ঢুকছে সাইমন। কারো দিকে তাকায়নি সে। সামি আর সারিকা দুজনের গোপন কথোপকথনে ব্যস্ত থাকায় বিশেষ নজরপাত করেনি। তবে সাইমনের হাঁটুর দিকে যে সে ছিঁড়া অংশ এবং ঘাড়ের দিকে লালচে দাগ ইরামের দৃষ্টি এড়ালো না। সাইমন উপরে উঠতে যেতেই সেও টেবিল থেকে উঠে ছুটে গেল বেডরুমের দিকে। বেডরুমের ভেতর ঢুকি যথারীতি ইজেনকে ক্রিমে নিদ্রাচ্ছন্ন দেখতে পেল সাইমন। ছোট্ট শিশুটি 2 হাত মুঠো করে গভীর ঘুমে আচ্ছন্ন, পাতলা ঠোঁট জোড়া ফাঁক করা। সেখান থেকে লালা রস গড়িয়ে বালিশে পড়ছে। বাঁকা হাসলো সাইমন। লাইফ তো তোরই পোটলা, খাওয়া কাদা হাগু মতো ঘুম, সার্কেল অনগোয়িং। মাথা ঝাঁকিয়ে নিজের জ্যাকেটটা খুলে নিল সে। ভেতরে ট্যাঙ্ক টপ বেরিয়ে আসতেই ত্বকের উপর লালচে নীলব দাগ পরিষ্কার হলো। মারামারির সময় সেও কম কিছু হজম করেনি। তবে অতি উত্তেজনায় অ্যাড্রেনালিনের ক্ষরণে তখনও সব গায়ে লাগেনি। এখন লাগছে। গরম পানির ভেতর বসে থাকতে হবে ঘন্টাখানেক। জ্যাকুজির কথা মনে পড়ল। কিন্তু হাতেও তো সময় নেই। দুপুরের আগে আবার সিলেটের জন্য বেরিয়ে যেতে হবে। সে যখন ঘাড়ে একটা তোয়ালে ঝুলে বাথরুমে কুইক শাওয়ার নিতে যাবে তখনই বেডরুমে ঢুকলো ইরম। খানিকটা হাঁপাচ্ছে। ছুটে এসেছে বোঝা যাচ্ছে। সাইমন এমন মুহূর্ত মজা নিতে ছাড়লো না। মাথা কাত করে স্ত্রীকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে বলল, স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়তে আর তর সইছে না যে ছুটতে ছুটতে এসেছেন?
বলে শাহরুখ খান স্টাইলে বুক চেটিয়ে দুবাহু মেলে ধরলো সাইমন। ইরম বিরক্তবোধক শব্দ করে এগিয়ে এসে চাপড় দিল তার মেলে ধরা হাতে। মজা বন্ধ করো, সারা রাত কোথায় ছিলে? আর এসব কিসের ডাক? ব্যথা পেয়েছো কিভাবে? মুখ থুবড়ে ম্যান হলে পড়েছো? এমন গাল গল্প আমি বিশ্বাস করতে বলবে না। বেশি কিছু না, এই একটু শক্তি প্রদর্শন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাম আর কি। রাত না হলে আবার খেলা জমে না। সাইমনকে ঠেলে জোরপূর্বক বিছানায় বসিয়ে দিল ইনাম। অতঃপর দ্রুত হাতে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড কিট নিয়ে এসে বসলো। সাইমন ভ্রুতুলে বিস্ময় নিয়ে রমণীর কর্মকাণ্ড দেখে গেল। ইরাম অ্যান্টিসেপ্টিক দিয়ে তুলো ভিজে সাইমনের কাছে সরে এলো। নরম আঙুলে তার মাথাটা সামান্য কাত করে ঘাড়ের দিকে দাগটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কেউ ঘুষি মেরেছে এখানে? এতটা কাছ থেকে ইরামের উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল সাইমনের ঘাড়। শিউরে উঠলো সে না চাইতো। চোখ জোড়া অজান্তে বন্ধ হয়ে এলো। ইরম থেমে নেই। তুলোটা লালচে হয়ে ওঠা ত্বকে বসিয়ে আলতোভাবে মুছে নিতে নিতে সে ফিসফিস করলো, মারামারি করেছো তুমি? জানা হলো। দাঁতে ঠোঁট কামড়ে হিস হিসে উঠলো সাইমন। আপনার মাথার পেছনে তৃতীয় চক্ষু আছে মনে হচ্ছে। জ্বলছে? না, শুক লাগছে। চাপ দিন, আরো জোরে গছলে ভর্তা বানিয়ে ফেলুন। রাগে গজ গজ করে উঠলো সাইমন। ইরমের ঠোঁটে মৃদু হাসি ছুঁয়ে গেল। এবার আরো খানিকটা কাছে ঝুঁকে এলো সে। সাইমনের ঘাড়ে তুলো দিয়ে মুছতে মুছতে আলতোভাবে ফু দিল জ্বালা কমানোর উদ্দেশ্যে। সাইমনের সেই দেরবে শীতল তরঙ্গ খেলে গেল। মনে হলো ব্রেইনের ভেতর নিউরনে নিউরনে শর্ট সার্কিট হয়ে গিয়েছে। শরীরের সর্বশক্তিতে সে নিজেকে নিবারণ করলো ইরামকে ছোঁয়া থেকে। দু হাত টেনে ধরলো বিছানার চাদর, ভীষণ নিয়ন্ত্রণে। ইরামের অবশ্য এত কিছু খেয়াল নেই। সে একবারে নিজের কাজ করছে। খাট থেকে সাইমনের বুকের দিকটা নেমে এলো সে। ট্যাঙ্কটপের চিকন স্ট্রাপটা শক্তিশালী কাঁধার ওপর থেকে সামান্য নামিয়ে উন্মুক্ত করলো ত্বক। হার্টের ওপরের দিকটা নীলাভ একটা ছাপ। এবার সত্যিই রাগ হলো ইরামের। দ্বিতীয়বার তুলে ভেজাতে ভেজাতে সে বলল, এসব আমার একদম পছন্দ না আলাদিন। ভদ্র করে ভদ্র ছেলের এমন করে না। সারা রাত বাইরে কাটানোর বিষয়টা না হয় আমি বাদই দিলাম, তবে নিজের এই অবস্থা করে মানে কি? অদ্ভুতরে হাসলো সাইমন। কেন? আমার জন্য আপনার কষ্ট হচ্ছে বুঝি? এরম ঠোঁট ফুলিয়ে ফেললো। তেমন কোনো চিন্তা না করে অজান্তে তুলো খানিকটা জোরে চেপে ফু দিয়ে বলে উঠল, হাজব্যান্ডের জন্য চিন্তা করা বারণ বুঝি? মাদার অস্ফুট একটা অস্ত্রাব্য শব্দ বেরোলো সাইমনের ঠোঁট করে। এরম বুঝতেও পারলো না কি করছে। নিজের কোমরে একটা হ্যাঁচকে টান খেলো। তার শরীরটা আসতে পড়লো বিছানার উপর। গায়ের ওড়নাটা একপাশে ছড়িয়ে পড়লো। খোপা খুলে চুলগুলো নদীর স্রোতের ন্যায় মেলে গেল চারপাশে। সাইমনের ভারী ও শক্তিশালী পুরুষালী শরীরটা তার উপর উঠে ডান হাতে লম্বাটে আঙুলগুলো জড়িয়ে গেল ইরামের গ্রীবাদেশ জুড়ে। শীতল স্পর্শে কেঁপে উঠলো ইরাম। পা দুটো ছটফট করে উঠতেই সাইমনের হাঁটু চাপ দিয়ে আটকে ফেলো তাই। অবাক নয়নে চেয়ে রইল ইরাম নিজের উপর ঝুঁকে থাকা মুখটার দিকে। হলদেটে ত্বক কেমন রক্তবা হয়ে উঠেছে। কালো চোখ দুটোই ছিঁড়ে খেলে যাচ্ছে। ঠোঁট জোড়া হালকা ফাঁক হয়ে আছে। ভারী শ্বাস ফেলছে। চুলগুলো কপালে ছড়িয়ে পড়ছে। সাইমন আরো কাছে ঝুঁকে আসতেই ইরামের কপাল ছুঁয়ে গেল চুলের গোছা। শক্তভাবে চোখ বুঝে ফেলল রমণী। কেন তা নিজেও বলতে পারল না। সাইমন অত্যন্ত মোহনে তার মুখটা দেখলো। ইরামের নাকে ছোট একটা নোজপিন জলজল করছে। বস্তুটা এত কেন টানছে বোঝার আগেই সাইমন ঝুঁকে সেই নোজপিনের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ইরাম হালকা ঝটকা দিয়ে উঠল, অথচ নড়তে পারল না। তার গলায় সাইমনের হাত আরেকটু শক্ত হয়ে চেপে বসলো। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ইরাম জলজলে চোখ মেলে তাকাতেই সাইমনের দৃষ্টি মোকাবেলা করতে হলো তাকে। তার গলার চাপটা বাড়িয়ে মুখটা একটুখানি ওপরে তুলে নাকি নাক ছুঁয়ে দিয়ে সাইমন ফিস ফিস বল, কল মি হাজবেন্ড নাকি? আর আমি আপনাকে পৃথিবীতে বসে চাঁদ তারা ঘুরিয়ে আনবো। এমন পেঁচাসকে জাগাবেন না যাকে সইতে পারবেন না। মাই প্রেশিয়াস